আসসালামু আলাইকুম। আজকের ছোট্ট এই এপিসোডটাতে আমাদের 47 ব্যাচের বাংলাদেশ বিষয়াবলীর এই লেকচার শিটটা নিয়ে একটু কথা বলি। এই লেকচার শিটটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। সাধারণ জ্ঞানের এই যে বাংলাদেশ বিষয়াবলীর প্রিলিমিনারিতে যে 30 মার্কসের একটা সিলেবাস, এই সিলেবাসের মধ্যে বিশাল পড়াশোনা থাকলেও আমাদের এই যে একটি মাত্র শিট, এখানে মূলত লেকচার 4 থেকে 8, এই যে নোটটা তোমরা প্রিন্টেড কপিটা দেখতে পাচ্ছ, কমপক্ষে এই একটা শিট থেকেই 46 যে বিসিএস প্রিলিটা গেল, এই পরীক্ষায় 12টি প্রশ্ন এসেছে এই একটা শিট থেকে। 30 মার্কসের মধ্যে যদি 12 নাম্বার কমপক্ষে একটা শিটে হয় তাহলে শিটটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তোমরা এই বিষয়ের অনেকগুলো চ্যাপ্টার দেখবা যেখানে হিউজ পড়াশোনা, কিন্তু অত বেশি প্রশ্ন কমন পাওয়া যায় না। কিন্তু এই শিটটাতে এখানে যে টপিকগুলো দেওয়া আছে, আমরা একেবারে সবচেয়ে আপডেটেড ইনফরমেশনগুলো এই লেকচার শিটে সংযুক্ত করেছি। বাজারের যে কোনো একটা বই নাও, দেখা যাচ্ছে আগের প্রিন্ট তথ্যটা ওখানে পরিবর্তন হয়ে গেছে। তো আগামী 2025 সালের জুন মাস পর্যন্ত আমাদের অর্থনৈতিক সমীক্ষা, বাজেট থেকে শুরু করে সবকিছুর একেবারে নিউমেরিক্যাল সকল ডাটাকে এখানে আপগ্রেড করে দেওয়া হয়েছে। এই শিটটা খুব যত্ন করে রাখতে হবে এবং অক্ষরে অক্ষরে টোটাল শিটটা ডাইজেস্ট করে নিতে হবে, যেহেতু এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন কমন আসে। তো সাধারণ জ্ঞান যেমন পরীক্ষার আগে এই বাংলাদেশ বিষয়গুলিতে কোন বিষয়গুলোকে সবচেয়ে বেশি রিভাইজ করতে হবে, তো তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই শিটটা। এরপরে সরকার ব্যবস্থা এবং সংবিধান, এই দুইটা জায়গা মিলে দেখা যাবে এখানে অলমোস্ট 20 মার্কসের প্রশ্ন এই জায়গা থেকে চলে আসছে। তাহলে বাকি টোটাল জায়গাটা, মুক্তিযুদ্ধের অংশটা সহজ, বাকি টোটাল সিলেবাসটা অন্য সবগুলো শিট। তো যেহেতু এই শিটটার ভেতরটা আমি একটু দেখাবো। লেকচার 4, বাংলাদেশের কৃষিজ সম্পদ, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা এবং অন্যান্য সম্পদ, অর্থাৎ বাংলাদেশের সম্পদ নিয়ে এই চ্যাপ্টারটা। প্রথমেই আমরা বিসিএস এ যত প্রশ্ন আসছে সবগুলো প্রশ্ন এখানে রেখেছি। যেমন দেখো 46 এ এখানে একটা প্রশ্ন এসেছে, এরপরে আমরা আবার 45 চলে গেছে, 45 দুইটা প্রশ্ন এসেছে, আবার 44, এভাবে দশম বিসিএস পর্যন্ত এখানে এই এই পার্টের শুরুতে সবগুলো প্রশ্ন দেওয়া আছে, সবগুলো বিসিএস এর। এই যে দেখো এখানে সর্বশেষ প্রশ্নটা দেখা যাচ্ছে এখানে দশম বিসিএস এর প্রশ্ন। তো এভাবে এই দশম থেকে শুরু করে 46 পর্যন্ত সবগুলো কোশ্চেন প্রথমে দিয়ে দেওয়া হয়েছে এই বাংলাদেশের কৃষিজ সম্পদ এই পার্টটার। তারপরে এখানে বিস্তারিত বা ডিটেইল আলোচনা, এবং এই ডিটেইল আলোচনাটার মধ্যে এখানে ইউনিকনেস বা বলার মতো জায়গাটা হচ্ছে এখানে আমরা সবগুলো ইনফরমেশন একেবারে আপডেটেড। তুমি দেখো এখানে বিবিএস 2023 কৃষি বর্ষগ্রন্থ, দেখো এখানে 2022 থেকে 2022-23 সালে অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুসারে স্পেসিফিক করে জিনিসগুলোকে সবগুলো আপগ্রেড করে দেওয়া হয়েছে। পার্ট 2 তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জনসংখ্যা, আদমশুমারি, জাতি, গোষ্ঠী ও উপজাতি। অর্থাৎ এই চ্যাপ্টারটা থেকে এই পার্টে দেখো এখানে 46 এ এখানে একটা প্রশ্ন এসেছে, এখানে দেখা যাচ্ছে আরো একটা প্রশ্ন 46 এর আমরা পাচ্ছি, আরো একটা প্রশ্ন আমরা 46 এর পাচ্ছি, এবং এরপরের প্রশ্ন দেখো এরপরে 45 এ চলে আসছে। তার মানে এখানে 3টা প্রশ্ন পেয়েছি, এবং পার্ট 1 আমরা পেয়েছিলাম একটা প্রশ্ন। আপনি কাউন্ট রাখতে পারেন, এখানে 3টা প্রশ্ন, এখন টোটাল আমরা 4টা প্রশ্ন পেয়েছি। তাহলে জনসংখ্যা এই পার্ট থেকে দেখা যাচ্ছে 46 থেকে শুরু করে একেবারে এখানে দেখেন সর্বশেষ যে প্রশ্ন 15তম বিসিএস এর প্রশ্ন এখানে আসছে, এর আগের বিসিএস গুলাতে এই পার্ট থেকে প্রশ্ন পাওয়া যায় না। তো এবং দেখেন এখানে বিষয়গুলোকে এমন ভাবে জিনিসগুলো দেওয়া হয়েছে, প্রশ্নটি এখন আর প্রাসঙ্গিক নয়। দেখুন 2000 সাল নাগাদ বাংলাদেশে যে লোক সংখ্যা দাঁড়াবে তৎকালীন সময়ে ছিল, এবং জিনিসটাকে একজন প্রার্থী পড়ার সময়ে কতটুকু জিনিসটা ইফেক্টিভ বা এটা কতটুকু লাগবে না লাগবে ব্যাপারটা নোট করে দেওয়া আছে। টোটাল জিনিসটাকে এভাবে গুছিয়ে দেওয়া হচ্ছে একজন প্রার্থীর জন্য। এবার এটা ডিটেলস আলোচনা 2022 সালের যে আমাদের জনশুমারি, এই সময়ের তথ্যগুলো সহ এখানে ডিটেল তথ্যগুলো খুব সুন্দর করে টেবল আকারে, চার্ট আকারে জিনিসগুলোকে উপস্থাপন করা হয়েছে, এবং সবগুলো তথ্য আপডেটেড। দেখেন জাতিসংঘের বিশ্ব জনসংখ্যা রিপোর্ট 2023 সর্বশেষ। তো এখন এরপরে উপজাতি এই থেকে শুরু করে এই পার্টটা গেল। এরপর হচ্ছে পার্ট 3। তাহলে আমরা প্রথম দুইটা পার্টে আমরা প্রশ্ন পেয়েছিলাম কয়টা? 4টা। এবার আমরা এই পার্টটাতে দেখি, এই পার্টটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে 46 এর একটা প্রশ্ন, 46 এর দ্বিতীয় প্রশ্ন, 46 এর তৃতীয় প্রশ্ন, 46 এর চতুর্থ প্রশ্ন। তাহলে আগে 4টা প্রশ্ন পেয়েছি, এখন 4টা, টোটাল 8টা প্রশ্ন এসে গেছে প্রথম এই 3টা পার্ট থেকে। এরপরে 45, এবং এখানেও বাংলাদেশের অর্থনীতি থেকে অর্থনৈতিক যে সকল ডাটা আপনার দরকার, এখানে দেখেন সব অর্থনীতি রিলেটেড যত প্রশ্ন বিসিএস এসেছে সবগুলো প্রশ্ন এখানে নিয়ে আসা হয়েছে। এবং প্রশ্নগুলোকে কোন প্রশ্নটা, অনেকেই আমরা গাইড থেকে সরাসরি একটা প্রশ্ন দেখলাম, ওই প্রশ্নটা মুখস্থ করে ফেললাম, ওই প্রশ্নটার ভ্যালিডিটি কতটুকু আছে,
ওই প্রশ্নটার আপডেটেড তথ্যটাও এখানে কিন্তু সংযুক্ত করা আছে। দেখেন, বাংলাদেশের 1994-95 সালে বাজেটে শিক্ষা খাতে বরাদ্দের পরিমাণ কত আসছিল। এই প্রশ্নটা এখন 1994-95 সালের শিক্ষা খাতের বরাদ্দ পরবর্তী বিসিএস কখনো আসবার সম্ভাবনা নেই। পরবর্তী বিসিএস আসলে বর্তমান বাজেটটা আসবে, ওই জিনিসটা এখানে সংযুক্ত করা আছে। বাংলাদেশের 2024-25 অর্থ বছরে বাজেটের শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ এত টাকা। অর্থাৎ জিনিসটাকে, প্রশ্নটাকে আপনার উপযুক্ত করে জিনিসটাকে উপস্থাপন করে দেওয়া আছে। আচ্ছা, অর্থনীতি, তাহলে আমরা টোটাল এর মধ্যে প্রশ্ন পেয়েছি 8টা প্রশ্ন, এবং এই যে অর্থনৈতিক জায়গা থেকে এখানে ডিটেইল আলোচনাটা খুব সুন্দর করে জিনিসটা গুছিয়ে দেওয়া আছে। দেখেন, তাহলে এখানে এই জিনিসগুলো, এবং এখানে এই জিনিসগুলো দেখেন, এনএনপি কি, জিডিপি কি, জিএনআই কি, পিসিআই কি, জিনিসগুলোকে খুব সুন্দর করে সংক্ষিপ্ত ভাবে সংক্ষিপ্ত একটা পরিচয় উপস্থাপন করে দেওয়া আছে। তো পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা, বাংলাদেশের পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো, এখানে ব্যাপারটা হচ্ছে এখানে এগুলো সব অনেক ক্ষেত্রে অনেক জায়গায় বইয়ের মধ্যে বিক্ষিপ্ত ভাবে থাকবে, কিন্তু জিনিসগুলো আপগ্রেডেড পাবেন না, এখানে আপগ্রেডেড আছে এই ব্যাপারটাই। রূপকল্প 2021-41 জিনিসটাকেও দিয়ে দেওয়া আছে। তারপরে এখানে অর্থনীতির এই অংশটা জাতীয় বাজেট। তাহলে বাজেট এখানে দেখেন, একটা স্টুডেন্ট দেখা যাবে বই কিনেছেন, বইয়ের মধ্যে আগের বাজেটটা আছে। এখন এখান থেকে যদি আপনি শিখেন, একটার সাথে একটা কনফিউশন হয়। এই জন্য 2023-24 বাজেটটাকে পাশে রাখা হয়েছে, আবার 24-25 বাজেটটাকে পাশাপাশি দেওয়া হয়েছে, এবং এই অংশের সাথে এই অংশের পার্থক্য, এই অংশের সাথে এই অংশের পার্থক্য, এই জিনিসগুলোকে যেন আমরা সহজে তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে সহজে মনে রাখতে পারি, এবং এই জিনিসটাকে টোটাল বাজেটের জায়গাটাকে খুব সহজে একজন বিসিএস প্রার্থীর কিভাবে লাগবে ওভাবে জিনিসটাকে সাজিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আবার অর্থনৈতিক, দেখেন এই এই অংশে গেল বাজেট, এখানে আমরা পাচ্ছি বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা, এবং সমীক্ষার তথ্যগুলোর ক্ষেত্রে 2023 এবং 2024 আলাদা আলাদা করে জিনিসগুলোকে পার্থক্য করে দেওয়া আছে। তারপরে আমরা এখানে অর্থনৈতিক সমীক্ষার এই আলোচনাটা দেখেন, এখানে ডিটেইল আলোচনা আছে, যেন একজন স্টুডেন্ট রিটেনের যে কোনো একটা বিষয় লেখার সময়ও তার বেসিকটা এখান থেকে হয়। হ্যাঁ, তো এই যেখানে 4 বছরে বাংলাদেশ 19তম অর্থনীতি হবে, এই জিনিসটার এখানে আপগ্রেডেড একটা তথ্য সংযুক্ত করা আছে, এটা রিটেনে বেশি লাগবে প্রিলির চেয়েও। এবং এরপরে পার্ট 4, তাহলে এখানে আমরা 4টা পার্ট রেখেছি। প্রথম 3টা পার্টে আমরা 8টা প্রশ্ন পেয়েছি, 46 এসেছে, এবং এই পার্টটাতে আমরা কয়টা প্রশ্ন পাচ্ছি এই জিনিসটা আমরা দেখবো। দেখেন এখানে 46 এবং 37ও একই প্রশ্ন এসেছিল, আবারও পাচ্ছি 46, আরো একটা প্রশ্ন 46, এবং এখানে আরো একটা প্রশ্ন আসছে 46 থেকে। তো দেখা যাচ্ছে এখানেও 4টা প্রশ্ন, তাহলে আগে 8, এখন 4, 12টা প্রশ্ন 46 এই লেকচার শিট থেকে এসেছে। এবং এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সবগুলো প্রিভিয়াস কোয়েশ্চেন আছে, এবং ওই প্রিভিয়াস কোয়েশ্চেনটা এখন যেভাবে লাগবে ওভাবে জিনিসটাকে সাজিয়ে দেওয়া হয়েছে। দেখেন এখানে এই পার্টটা বাংলাদেশের শিল্প বাণিজ্য, শিল্প বাণিজ্য থেকে আমরা 4টা কোশ্চেন পেয়েছি, এবং শিল্প বাণিজ্য এই জায়গা থেকে 10ম থেকে 46 পর্যন্ত এই পর্যন্ত প্রিলিতে যত প্রশ্ন আসছে সবগুলো প্রশ্ন এখানে কিন্তু উইথ সলিউশন জিনিসটা দেওয়া আছে। হ্যাঁ, 50টা প্রশ্ন আসছে দেখেন। এরপরে এই শিল্প বাণিজ্য নিয়ে ডিটেল আলোচনা, এবং এই আলোচনার মধ্যে এখানে বিষয়টা হচ্ছে জটিল জিনিসগুলোকে সহজ করে উপস্থাপন করা হয়েছে, এবং একটা স্টুডেন্ট লেখালেখি করার সময় এখানে যে ফান্ডামেন্টাল জায়গাগুলো, যে এই যে জিডিপি জিএনপির পার্থক্য কোনটার পরিচয় কি, সংক্ষেপে এই যে ডেফিনেশনগুলো, এই জিনিসগুলো কিন্তু রিটেনে এবং ভাইভাতে লাগে। তো প্রিলির, রিটেন, ভাইভা সবকিছুকে সমন্বয় করে যেন একটা স্টুডেন্ট প্রিপারেশন নিতে পারে, এই জিনিসগুলো খেয়াল রেখেই এই কাজটা, এই লেকচার শিটগুলো সাজানোর সময় সাজানো হয়েছে। তো এখানে ডিটেইল তথ্য, এবং এখানে যেখানে টেবল দরকার ওখানে টেবল করে দেওয়া আছে। পাশাপাশি এখানে দেখেন পরিবেশ বান্ধব কারখানা কতটি, এখানে ওষুধ শিল্প, ব্যাংক বিমা ব্যবস্থাপনা, আননেসেসারি তথ্যও নাই, আবার যে নেসেসারি তথ্যগুলো এগুলাকে মানে অ্যাচিভেবল, রিডেবল, আন্ডারস্ট্যান্ডেবল করে সাজিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে দেখেন অনেক আপগ্রেডেড তথ্য। রুপিতে বাণিজ্য নিষ্পত্তি, হ্যাঁ, চালু হলো ক্রলিং প্যাক। ক্রলিং প্যাক এটা অনেকেই শুনেছেন ইউটিউবের বদৌলতে বা সোশ্যাল মিডিয়ার কারণে। এটা বাংলাদেশ অর্থাৎ ডলার রেটের উঠানামার যে একটা বিষয়, তো অনেক বেশি ডলারের রেটটা ফ্লাকচুয়েশন হওয়ার কারণে বাংলাদেশ ব্যাংক বা আমাদের সেন্ট্রাল ব্যাংক একটা প্রসেস করে দিয়েছে, এটার দাম নির্ধারণ করে দিয়েছে। ক্রলিং প্যাক এই জিনিস, এটা রিটার্ন আসবার একেবারে 100% কমন আসবে এরকম একটা জায়গা। তো আগে থেকে জিনিসগুলো জানা, টাকা পে কার্ড, হ্যাঁ, ক্যাশলেস বাংলাদেশ, এই অনেক তথ্য, এই জিনিসগুলো এক জায়গায় পেতে গেলে আপনাকে অনেকগুলো বই একসাথে পড়তে হবে। এই জিনিসগুলোকে আমরা শীটের মধ্যে অনেক সুন্দর করে স্মার্টলি গুছিয়ে দিয়েছি। তো এরপরে এতে বাংলাদেশের মুদ্রা ব্যবস্থা, এবং এরপরে আবার সম্পদ নিয়ে আরো কিছু তথ্য এখানে আমরা পাচ্ছি, পুঁজিবাজার, খনিজ তেল, এবং এখানে দেখেন কয়লা, বাংলাদেশের স্থলবন্দর, বাংলাদেশের শক্তি সম্পদ, সবগুলো নিউমেরিক্যাল ডাটা কিন্তু আপডেটেড। দেখেন অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুসারে চাহিদার বিপরীতে এই যে এটার বিদ্যুৎ উৎপাদন, এই তথ্য একেবারে 24 আপডেটেড তথ্য, কোনো একেবারে প্রাচীন বা অনেক পুরাতন তথ্য দিয়ে সাজানো হয়েছে এমন অর্থনৈতিক সমীক্ষা 2024। অর্থাৎ এখানে পরতে পরতে লাইনে লাইনে সম্পূর্ণ আপডেটেড এই লেকচার শিট।
এরপরে আমরা প্রিলিতে স্টুডেন্টদেরকে এই প্রিলির সাথে রিটার্নকে যেভাবে গুছিয়ে দিচ্ছি, এই জিনিসগুলো মাথায় রেখে প্রতিটা লেকচার শিটে প্রিলিতে আমরা কিছু কিছু জিনিস আলাদা আলাদা করে অ্যাড করে দিচ্ছি। প্রতিটা পরীক্ষায় রিটার্ন পরীক্ষা নেওয়া হচ্ছে। যেমন এই যে স্মার্ট বাংলাদেশ, তো বঙ্গবন্ধুর সোনার বাংলা 2, এই জিনিসগুলো সম্পর্কে একটা ধারণা পাওয়ার জন্য এটা রিটেন ফরম্যাটে এখানে একটা পার্ট এই লেকচার শিটে সংযুক্ত করা আছে। তো আমি ভিডিওটা বানানোর উদ্দেশ্যটা হচ্ছে, কিছু স্টুডেন্ট আছে যারা লেকচার শিটের ব্যাপারে অনেক বেশি আগ্রহী থাকে, লেকচার শিটটাকে কালেক্ট করে, কিন্তু সে গতানুগতিকভাবে আশেপাশের পরিবেশে হোক অথবা সিনিয়র বা টিচারদের পরামর্শ শুনে যথাযথ কাজ না করে নিজের বুদ্ধিতে কাজ করে। নিজের বুদ্ধিতে কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে সে প্রিভিয়াস কোশ্চেন ভিত্তিক একটা এমসিকিউ গাইডের উপরে সীমাবদ্ধ থাকে। এখন দেখেন গতানুগতিক একটা গাইড এবং এই যে 46 এর প্রিলির পরে ফেসবুকে অনেকেরই চুকে পড়েছে ওই বই পড়ার কারণে আমার কাছে প্রিলিতে 3টা তথ্য ভুল হলো। তো এই জিনিসগুলো থেকে আমাদের হেল্পলাইনের প্রার্থীদেরকে বাঁচাবার জন্য আমরা নিজেরাই লেকচার শিটের মধ্যে যে সমস্ত চেঞ্জেবল ইনফরমেশন আছে ডাটাগুলো, ওই ডাটাগুলো আপগ্রেড করে প্রাতিষ্ঠানিকভাবেই দিচ্ছি। তো টোটাল ভিডিওটার উদ্দেশ্যটা ছিল অ্যাকচুয়ালি আপনি যেন লেকচার শিটটাকে খুব বেশি গুরুত্ব দেন এবং এই শিটটাকে খুব যত্ন নিয়ে লাইন বাই লাইন ক্লিয়ার করে পড়েন। এবং এখানকার যে তথ্যগুলো, এগুলো কিন্তু একটি টিচার ক্লাসে পড়ানোর সময় দেখা যাচ্ছে, দেখেন এখানে এই 4টা পার্টকে একজন শিক্ষক পড়াতে গেলে অনেকগুলো ক্লাসের দরকার। আবার ক্লাসে অনেকগুলো তথ্য থেকে যে বাছাই করার যে কাজ, এটা আমরা শিটের মধ্যেই করে দিয়েছি। তো টিচার এই অনেকগুলো তথ্য কিভাবে সহজে মনে থাকবে, এই ব্যাপারগুলো শিক্ষকরা ক্লাসে অবশ্যই ক্লাসে বোঝাবেন। আমার এই ভিডিওর উদ্দেশ্য ছিল লেকচার শিটটাকে আপনি গুরুত্ব দিবেন এবং যারা এখনো কালেক্ট করেন নাই কালেক্ট করে নেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।